ট্যারিফ যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম বিশ্ব, বাংলাদেশের জন্য এতে কি বার্তা আছে? 2025 সাল শুরু হয়েছে একদম নাটকীয়ভাবে। এখনকার বিশ্ব বাণিজ্য আর বাণিজ্য নাই, পুরো নাটকের মঞ্চ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র নতুন সরকার নিয়ে এসে যেন ঘোষণা দিল এবার সবাইকে ভ্যাট দিব, না হলে ট্যারিফ দিব। আর সেই ট্যারিফ যুদ্ধের রেশ এসে পৌঁছেছে বাংলাদেশের গার্মেন্টস, প্রযুক্তি পণ্য, এমনকি ডলারের রেট পর্যন্ত। এই ভিডিওতে জানবো কি ঘটেছে, কে কাকে দোষ দিচ্ছে, আর বাংলাদেশের মাথা ব্যথাটা কত বড় হচ্ছে। 2025 সালের শুরু থেকে বিশ্ব বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের অধীনে একতরফাভাবে একাধিক দেশের উপর আমদানি শুল্ক বা ট্যারিফ আরোপ করে বৈশ্বিক অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে। এই ট্যারিফগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে চীনের উপর 145%, কানাডা ও মেক্সিকোর উপর 25% এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20% আমদানি শুল্ক। আর যথারীতি আমেরিকার দাবি, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে দেশীয় শিল্পকে রক্ষা করা এবং বহিরাগত বাজারের উপর চাপ যাতে কমানো যায় সেই জন্য। কে না চায় বহিরাগত পণ্যের উপর নির্ভরতা কমাতে, কিন্তু বাস্তবে এই ট্যারিফ বিশ্ব অর্থনীতিতে এক গভীর সংকট তৈরি করেছে। এখানে বলে রাখা ভালো যে আমরাও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করি। যেহেতু এই শুল্কের প্রভাব আমাদের গার্মেন্টস শিল্পে পড়বে, তার মানে আমাদের পণ্যও কিন্তু ইউএসএতে একটু হলেও ব্যয়বহুল হবে। আর পণ্য ব্যয়বহুল হলে মার্কেট সবসময় এর বিকল্প রাস্তা খুঁজে বের করে। আবার উল্টা দিকে যেহেতু চায়নার উপর এত % ভ্যাট, তার মানে চায়নার পণ্যের দাম আরও বাড়বে। সেই তুলনায় আমাদের পণ্যের দাম হয়তো আর একটু কমবে ইউএসের মার্কেটে, আর তখন ওই বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়তে পারে যদি আমরা সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্তটা নেই। আচ্ছা, এই যে চীনের উপর 145% শুল্ক তারা আরোপ করলো, এখানে চীন কি বলেছে? চীন ট্রাম্পের এই পদক্ষেপকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 125% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। সোজা বাংলায় কাদা ছুটাছুটি যাকে বলে। চীন বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে তুলেছে এবং যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে বৈশ্বিক বাণিজ্যের ভারসাম্য ধ্বংস করার জন্য। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা এখন ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ান দেশের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যাতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব কিছুটা হলে মোকাবেলা করা যায়। তবে এই পথে চলতে গিয়েও ভূ রাজনৈতিক উদ্বেগ থেকেই যায়, কারণ অনেক দেশই চীনের রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কিত। চীনের অলরেডি একটা বদনাম তো আছেই যে তারা অনেকগুলো টাকা ঋণ দেয় এবং শেষমেশ সেটা তারা দখল করে নেয়। চীন যখনই বাণিজ্য নিয়ে কথা বলে তখন সবার মাথায় একটাই প্রশ্ন, এই বাণিজ্যের পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা। চীন আমেরিকার এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বাংলাদেশকেও কিছুটা ভুগতে হবে, কারণ একদিকে যেমন আমাদের চীনের সাপোর্ট দরকার, অন্যদিকে ইউএসের সাপোর্টও দরকার। খেলাটা এখানে দুধে জলা নয়, বরং ট্যারিফে আর নীতিতে। এবার আসি ইউরোপীয় ইউনিয়নে। ইইউ প্রথম দিকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে একটি 0 প্রস্তাব তোলে, যার মাধ্যমে সমস্ত শিল্পজাত পণ্যের উপর ট্যারিফ একসঙ্গে বাতিল করার প্রস্তাব করা হয়। যদিও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করেনি, তবে তারা স্পষ্ট জানিয়েছে যে শুধুমাত্র ট্যারিফ নয়, বরং অন্যান্য অদৃশ্য বাধাগুলোকেও আলোচনার আওতায় আনতে হবে, যেমন নিরাপত্তাজনিত ইস্যু, নীতি নির্ধারকের যে ব্যাপারগুলো আছে, এবং বাজারে কে কার বাজারে কিভাবে প্রবেশ করার অধিকার পাবে, এই বিষয়গুলো। এখন প্রশ্ন হচ্ছে, ইইউ যদি বলে যে সব পণ্যই আমরা ফ্রিতে ট্রেড করব, বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে? আমাদের তো এমনিতেই GSP+ সুবিধা দরকার ইউরোপে, তাছাড়া অনেকটা স্ট্রাগলে পড়ে যাবে আমাদের লোকাল কোম্পানি এবং ইন্ডাস্ট্রিগুলো। এই ট্যারিফ নীতিতে সবথেকে বড় প্রভাব পড়েছে কানাডা ও মেক্সিকোর উপরে। এই দুই দেশই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার, কিন্তু হঠাৎ করে ট্যারিফ বাড়ানোর ফলে তাদের অর্থনীতি এক বড় চাপের মুখে পড়েছে। কানাডা ও মেক্সিকো উভয়ই এখন বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে, বিশেষ করে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দিকে ঝুঁকছে তারা। ওই যেটা বললাম, যখনই আমাদের দাম বেশি দিয়ে কিনতে হবে বা আমাদের অপশন কমে আসবে বা আমাদের নীতি নির্ধারকতার সাথে পড়তেছে না কোনো কিছু, তখনই আমরা বিকল্প পদ্ধতি খুঁজব। একটা মার্কেট বা একটা বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে কেনা চায়। এই বিষয়টা যদি আমাদের নীতি নির্ধারকদেরকে কেউ বোঝাতো গিয়ে যে আমরা শুধুমাত্র পশ্চিম দিকে না যাই, আরও কয়েকটা উৎস থেকে আমরা কেনাকাটা করি, কে শুনবে কার কথা? অনেক অর্থনীতিবিদ বলেছেন এটি উত্তর আমেরিকার মধ্যে থাকা দীর্ঘমেয়াদী যে বাণিজ্যিক চুক্তিগুলো আছে, যেমন নাফটা কিংবা USMCA, এর স্থায়িত্বের উপর একটা বড় প্রশ্ন তুলেছে। ব্যাপারটা হয়ে গেছে যে USA বড় ভাইয়ের মতো সবাইকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে আর সবাই লুকিয়ে লুকিয়ে নতুন বন্ধু খুঁজছে। আচ্ছা, এই প্রবলেমের বিস্তার কতটুকু? এই উত্তেজনার প্রভাব শেয়ার বাজারেও স্পষ্টভাবে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ও ন্যাসড্যাক সূচকে বড় রকমের ধস দেখা গিয়েছে যখনই এই অ্যানাউন্সমেন্টগুলো আসা শুরু হয়।
এই প্রবলেমগুলো কিন্তু আজকে নতুন নয়, এই ধরনের ছোটোখাটো প্রবলেম আগেও ছিল। ইউএসএ চায়নার উপরে অনেক এরকম নিষেধাজ্ঞা দেয়। চায়না যেটা করে, ওরা ওদের ম্যানুফ্যাকচারিং প্ল্যানগুলো অন্য একটা দেশে নিয়ে বসায়, সেই দেশ থেকে দেন ইউএসএতে আবার তাদের পণ্য রপ্তানি করে। বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূল্যস্ফীতির আশঙ্কা, রপ্তানি কমে যাওয়া এবং সরবরাহ চেইনের উপর প্রভাব পড়ায় বিশ্বের অন্যান্য দেশের বাজারেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সিঙ্গাপুরের মতো রপ্তানি নির্ভর দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কি করবে আর, ওরা রপ্তানির উপর নির্ভরশীল। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ভাষায় এই ধরনের ইউনিভার্সাল ট্যারিফ কোনো আলোচনার প্রক্রিয়া নয়, বরং এটি একতরফা একটি চাপ। আমাদের দেশের বাজারেও এই ধাক্কা এসেছে। ডলারের দাম একদম আকাশ ছুঁই অবস্থা, যেন উপর দিকে যেতেই আছে আরও। আর এর ফলে বাজারে ভোজ্য তেল আর মোবাইলের দাম তো রকেটের মতো উপরে উঠবেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব বাণিজ্য এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ট্যারিফ যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো দুর্বল হচ্ছে, বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়ছে এবং ভোক্তা পর্যায়ে তার প্রভাব পড়ছে। উন্নয়নশীল দেশগুলো, যাদের অর্থনীতির পুরোপুরি রপ্তানি নির্ভর, তারা এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেসব দেশের অভ্যন্তরীণ বাজার ছোট, তাদের জন্য বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের মতো দেশগুলোর এখন দরকার সাপোর্টেড অ্যাক্সেস। কেননা শুধু জিএসপি বা এলডিসি স্ট্যাটাস থাকলেই হবে না, চাই স্মার্ট এবং কার্যকর কূটনীতি। এই প্রেক্ষাপটে কূটনৈতিক সংলাপ এবং বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই একমাত্র পথ হতে পারে। যদি বড় দেশগুলো নিজেদের স্বার্থে কেবল একতরফা সিদ্ধান্ত নেয়, তবে সেটি পুরো বিশ্ব ব্যবস্থার ভারসাম্য ধ্বংস করে দিতে পারে। এখন সময় এসেছে বাণিজ্য নীতিতে সহনশীলতা, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন ভারসাম্য তৈরির। আমাদের কূটনৈতিক দলকে এখন আগের থেকে ফাস্ট এবং ফোকাসড হওয়া লাগবে। আগামী 5 বছর ঠিক করবে বাংলাদেশ কোন দলে খেলবে আর কত দূর যাবে। যদিও আমাদের কূটনৈতিকদের উপর খুব একটা ভরসা আমার নাই, আমার কনফিডেন্স তাদের ব্যাপারে খুবই কম, বাট তারপরেও আশা তো রাখতেই হচ্ছে। এই ট্যারিফ সংকট শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ও ভূরাজনৈতিক সহযোগিতার এক প্রতিফলন। আগামীর বিশ্ব কেমন হবে তা নির্ধারণ করবে আজকের এই সিদ্ধান্তগুলো। এই বাণিজ্য যুদ্ধ যেন এক দাবা খেলা, কিন্তু সবাই রাজা এখানে, কেউ সৈনিক হতে রাজি না। বাংলাদেশের মতো দেশের এখন দরকার সঠিক চাল। তাই চোখ রাখুন বিশ্বে কি হচ্ছে, আর নিচে কমেন্টে লিখুন আপনি কি মনে করেন বাংলাদেশ এই ট্যারিফ যুদ্ধ থেকে কি সুবিধা আদায় করতে নিতে পারবে। আজকের এই এপিসোডটা অনেকটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স টাইপের হয়ে গেল, যদিও আমরা টেক এবং বিজনেস নিউজ নিয়ে কথা বলি। তবে যদি আপনাদের এই ধরনের টপিকগুলো ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব এই টপিকগুলো মাঝে মধ্যে দিতে। পরবর্তী এপিসোডে আমরা এরকম একটি সিমিলার টপিক নিয়ে কথা বলবো। বাংলাদেশ এবং চায়নার মধ্যকার বর্তমান বিজনেস যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটা এপিসোড করার চিন্তা করছি। আর অবশ্যই আপনাদের যদি এই ধরনের টপিক ভালো লাগে তাহলে দেখতে পারেন এই পরের ভিডিওটা, হয়তো এটাও ভালো লাগবে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।